নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুরে। ঘুরে দেখাবো প্রায় 4 শতাধিক প্রাচীন মল্ল রাজাদের দ্বারা নির্মিত টেরাকোটার সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্যমণ্ডিত অসাধারণ সব মন্দির। 695 খ্রিস্টাব্দে আদি মল্লর হাত ধরে মল্ল রাজবংশের প্রতিষ্ঠা হয় এই রাঢ়বঙ্গের বুকে। তারপর প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে মল্ল রাজাদের শাসন ছিল এই মল্লভূমে। তাদের শাসনকালে রাঢ়বঙ্গের সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই বিষ্ণুপুর। শীতের মিষ্টি রোদ গায়ে মেখে একদিনেই ঘুরে দেখে নেওয়া যায় বিষ্ণুপুরের সব নিদর্শনগুলি। সাঁতরাগাছি থেকে সকাল 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস ধরলে বিষ্ণুপুরে পৌঁছাবেন 9:30টার সময়। তারপর সারাদিন ঘুরে আবারও বিকেলে রূপসী বাংলা ধরে অনায়াসেই বাড়ি ফিরে যাওয়া যায়। শীতের কুয়াশামাখা সকালে বিষ্ণুপুর স্টেশনে নামার পর গরম গরম চপ মুড়ি খেয়ে স্টেশনের বাইরে থেকে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর ভ্রমণের উদ্দেশ্যে। বিষ্ণুপুরে অটো বা টোটোর ভাড়া পড়ে প্রতি ঘন্টায় 200 টাকা করে। আমাদের অটো চালক গৌতম দা খুব ভালোভাবে আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছিলেন। প্রথমে আমাদের নিয়ে এলেন দলমাদল কামানের সামনে। তো এই মুহূর্তে আমি আছি দলমাদল কামানের সামনে। মল্ল রাজাদের তৈরি এটি হচ্ছে সর্ববৃহৎ কামান। 63টি লোহার আংটা পরস্পর যুক্ত করে এই কামানটি তৈরি করা হয়। কথিত আছে নগর দেবতা মদনমোহন স্বয়ং এই কামান থেকে গোলাবর্ষণ করে বর্গী বাহিনীকে বিতাড়িত করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। যেহেতু তিনি বর্গীর দলকে এই কামান দিয়ে মর্দন করেছিলেন, তাই এই কামানের নাম হয়েছিল দলমর্দন কামান। পরবর্তীকালে নামটা আস্তে আস্তে পাল্টে গিয়ে হয়ে যায় দলমাদল কামান। এই কামানের ওজন প্রায় 112 কুইন্টাল। এরপর আমরা দর্শন করে নিলাম মা ছিন্নমস্তা মায়ের মন্দির। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শহরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত জোড় মন্দির শ্রেণী। প্রতি শনিবার এখানে পোড়ামাটির হাটও বসে। দুটি বড় ও একটি ছোট, মোট 3টি মন্দির এখানে আছে। মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। মন্দিরের প্রতিষ্ঠা লেখের বর্ণনা অনুযায়ী জানা যায় 1726 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহ এই মন্দিরগুলির প্রতিষ্ঠা করেন। মন্দিরগুলির নির্মাণে ব্যবহার করা হয়েছিল ল্যাটেরাইট পাথর। মন্দির গাত্রে অলঙ্কৃত আছে রামায়ণ ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। মন্দিরগুলি একটিমাত্র চূড়া বা রত্ন বিশিষ্ট বলে একরত্ন মন্দির নামেও পরিচিত। শীতের সকালে মিষ্টি রোদ গায়ে মেখে রাঢ়বঙ্গের ইতিহাসকে ছুঁয়ে দেখতে দারুণ লাগছিল। তো আজকে আমরা বিষ্ণুপুর ঘুরে দেখছি গৌতমদের অটোতে। তো ওনার কাছে খরচটা জেনে নেবো। দাদা, কিরকম খরচ পড়ে এখানে ঘুরতে? আমাদের ঘন্টায় 200 টাকা পড়ে। ঘন্টায় 200 টাকা পড়ে? 200 টাকা ঘন্টা। তো এখানে কতগুলো মন্দির আছে? এখানে 18টা মন্দির আছে, ছোট বড় মিলিয়ে প্রায় 16-18টা মন্দির আছে। সব ঘোরাবেন? সব ঘোরাবো আমরা। আর কত সময় লাগতে পারে মোটামুটি? 2.5-3 ঘন্টা এরকম লাগে। 2.5-3 ঘন্টার মধ্যে হয়ে যায়। আচ্ছা, ঘোরাটা আপনার উপরে ডিপেন্ড করছে এবারে। হ্যাঁ, তো সে তো নিশ্চয়ই, যে যেমন সময় নিয়ে ঘুরবে। আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9641238073। এখান থেকে খুব সামনেই আছে নন্দলাল মন্দির। এই মন্দিরের নির্মাণ হয় 18th সেঞ্চুরির শেষ দিকে। একরত্ন বিশিষ্ট এই মন্দিরটিও ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত। বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলি কাছাকাছি আছে, তবে পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। এরপর আমরা দেখে নিলাম রাধা মাধব ও কালাচাঁদ মন্দির।
মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত। আগে মল্ল রাজারা ছিলেন শক্তির উপাসক। 49তম মল্ল শাসক বীর হাম্বির বৈষ্ণবাচার্য শ্রীনিবাসের সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং মদনমোহনের পূজার প্রচলন করেন। তারপর থেকে রাজধানীর নাম হয় বিষ্ণুপুর। এই মন্দির চত্বরটি অনেকটাই বড়। সুদৃশ্য ঘাসের লন ও ফুলের বাগান জায়গাটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। রয়েছে পানীয় জল ও শৌচাগারের সুব্যবস্থা। ল্যাটেরাইট পাথরের তৈরি কালাচাঁদ মন্দিরের নির্মাণশৈলীও খুব সুন্দর। মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। বিষ্ণুপুরের এই অঞ্চলের মন্দিরগুলি সবই ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। ল্যাটেরাইট পাথর লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ বলে দীর্ঘস্থায়ী হয়, আর উচ্চ আয়রনের কারণে এই রকম মরিচা ধরা বৈশিষ্ট্যপূর্ণ লাল রং দেখতে পাওয়া যায়। এই দুটি মন্দিরের অনতিদূরেই রয়েছে 1726 খ্রিস্টাব্দে নির্মিত রাধা গোবিন্দ মন্দির। এরপর আমরা চলে এলাম লালবাঁধ ও তৎসংলগ্ন সর্বমঙ্গলা মন্দিরে। এখন আমি চলে এসেছি বিষ্ণুপুরের লাল বাঁধের সামনে। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহ এই পুকুরটি নির্মাণ করেছিলেন। তখন তিনি এখানে 7টি পুকুর নির্মাণ করেছিলেন এখানকার প্রজাদের জলকষ্টের হাত থেকে বাঁচানোর জন্য। তারই একটি হচ্ছে এই লাল বাঁধ। বিষ্ণুপুরের 7টি বাঁধের মধ্যে লাল বাঁধের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহ তার শাসনকালে লালবাই নামে এক নর্তকীকে এখানে নিয়ে আসেন এবং কিছুদিনের মধ্যেই লালবাইয়ের প্রতি আসক্ত হয়ে রাজ্যপাট ভুলে নর্তকীর সাথে সময় কাটাতে শুরু করেন। এতে রানীসহ সমস্ত প্রজারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে লালবাইকে তার সন্তানসহ এই লাল বাঁধে নৌকায় ডুবিয়ে মেরে ফেলে। সেই থেকে এই বাঁধের নাম হয় লাল বাঁধ। লাল বাঁধের পাশেই রয়েছে দেবী সর্বমঙ্গলার মন্দির। এখানে একটা ছোট্ট দোকানও বসেছিল। তো আমার হাতে এটা দেখছেন, এটা হচ্ছে পোড়া মাটির শঙ্খ। এটার দাম হচ্ছে 40 টাকা মাত্র। তো এটা বাজানো যাবে। খুব সুন্দর জিনিসটা। খুবই হালকা করে এটা জল দিবেন, ধুবেন, কোনো অসুবিধা নেই। পোড়া মাটি টেরাকোটা, আগুনে পোড়ানো। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সুপ্রসিদ্ধ রাসমঞ্চ। এই রাসমঞ্চের স্থাপত্যটি বেশ বৈচিত্র্যময়। একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় সৌধটির উপরের দিকটি পিরামিডের ন্যায়, মাঝের অংশটি বাংলার চালাঘরের মতো, আর নিচের স্তম্ভগুলির সঙ্গে ইসলামিক স্থাপত্যের মিল রয়েছে। রাসমঞ্চের বেদিটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি ও ওপরের স্থাপত্যটি ইটের। মহারাজা বীর হাম্বির আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় সমগ্র বিষ্ণুপুরের মন্দিরগুলি থেকে বিষ্ণু মূর্তিগুলিকে এখানে নিয়ে আসা হতো জনসাধারণের দর্শনের জন্য। মহারাজা বীর হাম্বির ছিলেন মুঘল সম্রাট আকবরের সমসাময়িক। রাসমঞ্চের কেন্দ্রে ক্ষুদ্র গর্ভগৃহ ও 3 দিকে উন্মুক্ত বারান্দা রয়েছে। এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য লাগে 25 টাকা করে, এবং এই একই টিকিটে আরও 2টি মন্দিরও দেখে নেওয়া যায়। রাসমঞ্চের বাইরে সুন্দর কয়েকটা দোকানও চোখে পড়ল। রাসমঞ্চ থেকে আমরা চলে এলাম শহরের উত্তর দিকে অবস্থিত মদনমোহন মন্দিরে। এর আগে যতগুলি মন্দির আপনারা দেখলেন সবগুলি ল্যাটেরাইট পাথরের। এবার দেখুন বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার নির্মাণশৈলীর মন্দির। মন্দিরের সামনের দেওয়ালে একটি প্রতিষ্ঠা লেখ আছে। তাতে প্রাচীন গৌড়ীয় লিপির ব্যবহার দেখতে পাওয়া যায়। প্রাচীন গৌড়ীয় লিপিকে আধুনিক বাংলা লিপির পূর্বসূরি ধরা হয়। এই প্রতিষ্ঠা লেখের বর্ণনা অনুযায়ী জানা যায় এই মন্দির মল্লরাজ দুর্জন সিংহ কর্তৃক 1694 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল।
মন্দিরের বাইরে একটা প্রাচীন গাছের গুড়িতে গণেশ ঠাকুরের মুখের অবয়বটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। এখানেও বেশ কয়েকটা দোকানপাট আছে যেখানে টেরাকোটার তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। এরপর দেখে নিলাম ছোট পাথরের রথ। আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই সৌধটি রথের আদলে নির্মিত। রথের নিচের দিকটা রাসমঞ্চের অনুকরণে তৈরি ও উপরের অংশটা অন্যান্য মন্দিরের ন্যায়। এরপর আমরা চলে এলাম শহরের উত্তর পূর্ব কোণে তৎকালীন বিষ্ণুপুর নগরের প্রবেশদ্বারে। বলা হচ্ছে গড় দরজা। বিষ্ণুপুর আপনি যাকেই জিজ্ঞাসা করবেন গড় দরজা বললে এই লোকেশনটাই দেখাবে। আর আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি রাজ প্যালেসটা হচ্ছে এরকম মিডিল জায়গা আছে। রাজ প্যালেসটা কেন্দ্র করে চারদিকে আমার পরীক্ষা জায়গা আছে। এই যে আমি পরীক্ষার উপর দাঁড়িয়েছি, এই যে জল কিছু দেখতে পাচ্ছেন, এই গেট থেকে ওই গেট পর্যন্ত একটা কাঠের ব্রিজ ছিল। এখানে দুটি তোরণদ্বার আছে যেগুলি স্থানীয়ভাবে ছোট পাথর দরজা ও বড় পাথর দরজা নামে পরিচিত। নগরের সুরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে এই তোরণদ্বার দুটি নির্মাণ করান মল্লরাজ বীরসিংহ। সময়টা সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে। তোরণের প্রবেশদ্বারের দুই দিকে সৈন্যদের থাকার জন্য দ্বিতল বিশিষ্ট দালান ছিল এবং তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য দালানের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত করা হয়েছিল। এরপর আমরা দেখে নিলাম রাধালাল জিউ মন্দির বা লালজি মন্দির। মল্লরাজ বীরসিংহ 1698 খ্রিস্টাব্দে ল্যাটেরাইট পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের গায়ে কোনো প্রকার কারুকার্য দেখতে পাওয়া যায় না। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মৃন্ময়ী মাতার মন্দির। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশে এই মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গা এখানে পূজিত হন মৃন্ময়ী রূপে। মৃন্ময়ী মন্দিরের বিপরীতে আছে রাধেশ্যাম মন্দির ও নহবতখানা। একসময় এই নহবতখানা থেকে ভেসে আসত সানাই ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুমধুর আওয়াজ। নহবতখানা দিয়ে প্রবেশ করলে চোখে পড়ে রাধেশ্যাম মন্দিরটি। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি ও বিষ্ণুপুরের অন্যান্য একরত্ন মন্দিরের তুলনায় কিছুটা ভিন্ন প্রকৃতির। মন্দিরের দেওয়ালের গায়ে উৎকৃষ্ট কারিগরি দক্ষতার নিদর্শন দেখতে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা ও রামায়ণ মহাভারতের কাহিনী বিশেষভাবে পরিলক্ষিত। মন্দিরের পূর্ব দিকে ওড়িশি স্থাপত্যের এক তুলসী মঞ্চ দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট পাথরের এই মন্দিরটি নির্মাণ করান মল্লরাজা চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন জোড় বাংলা মন্দির। মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের নাম কেষ্টরায় হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড় বাংলা নামেই পরিচিত। একটু লক্ষ্য করলে দেখা যায় মন্দিরটি পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান। তাই এই মন্দিরের নাম জোড় বাংলা মন্দির। সমগ্র মন্দিরের দেওয়াল জুড়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম টেরাকোটার কাজগুলি দেখলে অবাক হতে হয়। পৌরাণিক উপাখ্যান, কৃষ্ণলীলা, শিকারের দৃশ্য, রামায়ণ মহাভারত ও বিভিন্ন সামাজিক দৃশ্যের পটভূমি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই জোড় বাংলা মন্দিরে। এই সমস্ত মন্দিরগুলি এএসআই এর তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে সংরক্ষিত আছে এবং নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণও করা হয়। এরপর দেখে নিলাম আজকের ভ্রমণের শেষ দ্রষ্টব্য স্থান শ্যামরায় মন্দির। টেরাকোটার কাজে সমৃদ্ধ শ্যামরায় মন্দিরে 5টি চূড়া বা রত্ন আছে বলে একে 5 চূড়া মন্দিরও বলা হয়। মন্দিরের সামনের ডান দিকের চূড়াটি বাজ পড়ে ভেঙে যাওয়ার পর নতুনভাবে তৈরি করা হয়েছে। মন্দিরের গায়ে অভূতপূর্ব টেরাকোটার কাজগুলি দেখলে মুগ্ধ হতে হয়। এখানেও মন্দিরের বাইরে অনেক দোকানপাট আছে যেখানে টেরাকোটার তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এই সমস্ত স্থানগুলি ঘুরে দেখতে আমার সময় লেগেছিল প্রায় 4 ঘন্টার মতো। আপনারা যদি এই একই ট্যুরে বাঁকুড়ার আরও কিছু জায়গা যেমন মুকুটমণিপুর বা শুশুনিয়া পাহাড় ঘুরে দেখতে চান তাহলে এখানে থাকতে পারেন। আর শুধু বিষ্ণুপুর ঘুরতে চাইলে অনায়াসেই বাড়ি ফিরে যেতে পারবেন।
ভ্রমণ শেষে গৌতম দা আবার আমাদের স্টেশনেই ছেড়ে দেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।